গল্প শেষ বেঞ্চের মা। লেখা আরেব্বা চৌধুরী। পর্ব সংখ্যা 3। কাজের বুয়া চুপি চুপি 2 পিস মাংস আলাদা করে এনে ভদ্রতার সহিত নূরজাহান বেগমের সামনে রাখল। খেয়ে নিন। এই 2 পিস মাংস যেন বহুদিনের দমিয়ে রাখা ক্ষুধার মাঝে হঠাৎ পাওয়া আনন্দ। নূরজাহান বেগম চোখ বন্ধ করে ধীরে ধীরে স্বাদ নিলেন। আঙুলের ডগায় মাংসের ঝোলের উষ্ণতা লেগে রইল। স্বাদের ঘ্রাণ যেন পুরনো দিনে ফেরত নিয়ে গেল। আঙুল চাটতে চাটতে আবেগ মিশ্রিত স্বরে বললেন, জানো, কতদিন পর এমন স্বাদের রান্না খেলাম। বৌমা এসব আমাকে খেতে দেয় না বলে অতিরিক্ত তেলমশলায় নাকি আমার পেট খারাপ হবে। বুয়া মলিন হেসে মাথা কাত করে জিজ্ঞেস করল, বুড়ো হলে কি সবার পরিণতি এমন হয়? প্রশ্নটা শুনে নূরজাহান বেগমের মুখে হালকা লজ্জা মাখা হাসি ফুটে উঠল। কত কথা আসছিল মনে, কিন্তু মুখে কিছু বলতে পারলেন না। হয়তো কোনো এক জায়গায় ছেলে মানুষ করাই কোনো ত্রুটি ছিল। হয়তো জীবনের যে শিক্ষাটি তাকে দিতে হতো সেটা তিনি দিতে পারেননি, অথবা সময়ই তাকে সুযোগ দেয়নি। একটু নিঃশ্বাস নিয়ে তিনি ধীর স্বরে বললেন, সবার ভাগ্য কি এক হয়? যার ভাগ্যে যা লিখা, মানুষ তার চেয়ে বিন্দুমাত্র বেশি পায় না। এটাই আমার জীবনের লিখন, এই নিঃসঙ্গতা, এই নীরবতা, এই অভিমান নিয়ে বাঁচা। বুয়া কিছুক্ষণ নীরবে বসে রইল। তারপর আবারও ধীর গলায় প্রশ্ন করল, আপনি আর বাচ্চা নেননি খালা? 2-3 জন ছেলে থাকলে হয়তো একজন না দেখলেও অন্যজন ঠিকই আপনাকে দেখত, কদর করত। নূরজাহান বেগমের কণ্ঠে তখন গভীর ক্লান্তি আর তীব্র আকুলতা একসাথে মিশে গেল। বিয়ের পর থেকে আমার কোনো সন্তান বাঁচত না, হয়তো পেটে মারা যেত, নয়তো জন্মের পরই পৃথিবীটা ছাড়ত। অনেক কান্না, অনেক চিকিৎসা আর দোয়ার পর নাহিদকে আল্লাহ বাঁচিয়েছেন। সে আমাদের প্রাণ, আমাদের দোয়া। আমি তার মুখের দিকে তাকিয়ে 6 বছর অবধি আর কোনো সন্তান নিইনি। ভয় পেতাম যদি ওর যত্নে একটু অবহেলা হয়, যদি আমার কোনো ভুলে আমার এই আলোটুকু নিভে যায়। তারপর একটু থেমে নরম গলায় বললেন, 6 বছর পর অবশ্য চেষ্টা করেছিলাম আরেকটা সন্তান নিতে, যাতে সে তার সুখ দুঃখ ভাগ করে নেওয়ার মতো কাউকে পাশে পায়, আমি না থাকলে যার সাথে প্রাণ খুলে হাসতে পারে। কিন্তু আল্লাহ তখন আর চাননি। বুয়া কিছুক্ষণ নীরবে তাকিয়ে রইল নূরজাহানের দিকে। আপনার ছেলে কি আপনার কাছে আসে না? খোঁজ নেয় না? নূরজাহান বেগম নিভে যাওয়া প্রদীপের মতো হাসলেন। ডাকলে আসে। বুয়া জিভে দাঁত চেপে মলিন হাসল। এই বয়সে গরাদের মতো ঘরে বসে থাকা, কে জানে কতটা ভয়াবহ কষ্ট। নূরজাহান বেগম তসবিহের দানাগুলো আঙুলে ধীরে ধীরে ঘুরাতে ঘুরাতে বললেন, ওই যে বললাম মা, ভাগ্যের লিখন কেউ খণ্ডাতে পারে না। কেউ দূর থেকে চোখ ভরে আপনাকে দেখে, আর কেউ কাছে বসেই ভুলে যায়। আচ্ছা খালা, আমি যাই। অনেক কাজ পড়ে আছে। যাও মা, তোমার সাথে গল্প করে আজ মনটা একটু হালকা হলো। বাইরে বেরিয়ে গেল বুয়া। বাইরে এখনো তুমুল কোলাহল, হইহুল্লোড়, হাসি ঠাট্টা, অনুষ্ঠানের শেষ প্রহরের উচ্ছ্বাস। চারপাশের সেই উচ্ছ্বসিত শব্দ যেন নূরজাহান বেগমের নিঃশব্দতার সাথে অদ্ভুত বৈপরীত্য তৈরি করছিল। তিনি ধীরে ধীরে তাসবিহ আঙুলে গেঁথে পড়তে লাগলেন, বিগত দিনের স্মৃতি, না বলা আক্ষেপ, সব যেন মনটাকে ভারী করে তুলছিল। এই ছোট ছোট দোয়ার দানার মধ্যেই তিনি খুঁজে নিলেন নিজের শান্তির আশ্রয়। গোটা অনুষ্ঠান শেষে সব অতিথি বিদায় নিলে নাহিদ নিশিকে জিজ্ঞেস করল, মা খেয়েছেন? হ্যাঁ। মাকে দেখে আসি, এই ভাবনা থেকেই নাহিদ নিঃশব্দে গিয়ে দাঁড়ালো নূরজাহানের রুমে। নূরজাহান বেগম তখন গভীর ঘুমে তলিয়ে আছেন। নাহিদ ধীরে মায়ের মাথায় হাত বুলিয়ে দিল। মায়ের ক্লান্ত মুখের দিকে তাকিয়ে অদ্ভুত এক তৃপ্তি পেল, কৃতজ্ঞতার হাসি ফুটে উঠল তার ঠোঁটে। কিছুক্ষণ নীরবে বসে থেকে এক দীর্ঘশ্বাস ফেলে সে আবার নিজের ঘরে ফিরে গেল। রাতে শুয়ে শুয়ে নিশি বলল, মা বলছিলেন তানিয়া তাহসানকে নিয়ে একদিন ও বাড়ি গিয়ে ঘুরে আসতে। অনেকদিন হলো বাবার বাড়ি যাওয়া হয় না। নাহিদের স্বর ভারী হয়ে উঠল। মাকে একা ফেলে কিভাবে যাবে? খাবার দাবার, পানি, সব আমি উনার ঘরেই সাজিয়ে রেখে যাব। একটা দিনের ব্যাপার। সকালেই যাব, বিকেলেই ফিরে আসব। আমি ভেবে দেখব।
আমি কালই যেতে চাই। আচ্ছা, যাও। আচ্ছা যাও মানে? তুমি যাবে না? কাল আমার অফিস আছে, কিভাবে যাব? একদিন ছুটি নিলে কিছু হবে না। বাপের বাড়ি কি রোজ রোজ যাই? ছেলেমেয়ে নিয়ে একদিন একটু হাওয়া পরিবর্তন করলে এমন কি ক্ষতি? নাহিদ খানিকক্ষণ স্তব্ধ হয়ে রইল। শেষে ধীরে বলল, ঠিক আছে, যাব। নাহিদের কথায় নিশির মুখে আলো ঝলমল করে উঠল। একটু থেমে নাহিদ জিজ্ঞেস করল, তবে মাকে কি করবে? উনার সব প্রয়োজনীয় জিনিস উনার খাটের পাশে সাজিয়ে রাখব। একদিনই তো, বিকেলেই ফিরে আসব। চিন্তা করো না। এখন ঘুমাও, সকাল সকাল রওনা দিতে হবে। সকালে ঘুম থেকে উঠেই বেশ যত্ন সহকারে শাশুড়ির ঘরটা গুছাতে লাগল নিশি। রুটি আর ডাল নূরজাহান বেগমের সামনে রেখে সে মৃদু গলায় বলল, আজ আমরা আমার বাপের বাড়ি যাব। নূরজাহান বেগম উৎসুক চোখে তাকিয়ে বললেন, আমিও যাব। অনেকদিন হলো বাইরে বের হইনি। একটু আলো বাতাস, একটু সবুজ গাছপালা দেখতে মনটা কেমন ছটফট করে। নিশির স্বর কঠোর হয়ে উঠল। ওখানে যাচ্ছি তো সংসারের এই বেড়াজাল থেকে একটু বের হয়ে স্বস্তির নিঃশ্বাস নিতে। ঝামেলা যদি সাথে নিয়েই নিতে হয় তবে সেখানে গিয়েই বা লাভ কি? কথাটুকু শুনেই নূরজাহান বেগমের মুখটা যেন নিষ্প্রভ হয়ে গেল। চোখের কোণায় জমে থাকা সেই দীর্ঘ নিঃশ্বাস তিনি চেপে রাখলেন অনেকটা শক্ত হয়েই। নাহিদও যাবে? অনেকটা আশা ভরসার মতো শোনালো প্রশ্নটা। নিশি গম্ভীর স্বরে বলল, হ্যাঁ, মা খুব করে বলেছেন সে যেন আমাদের সাথেই যায়। নূরজাহান বেগম নিঃশব্দে মাথা নিচু করলেন। বুকের ভিতরে চাপা থেকে যাওয়া হাজারো কষ্ট যেন জমে থাকা বরফের মতো ধীরে ধীরে গলা ধরতে লাগল। তিনি চোখ মুছলেন, ঠিক বুঝতে পারছিলেন না নিজের ঘরে থেকেও তিনি কি সত্যি এই সংসারের একজন, নাকি কেবল এক অপ্রয়োজনীয় সত্তা, যাকে রেখে গেলেও কেউ প্রশ্ন করে না, নিয়ে গেলেও কেউ গণ্য করে না। নিশি নূরজাহান বেগমের খাটের পাশের ছোট টেবিলটিতে ধীরে ধীরে ভাত, ডাল আর মাছ ভুনা ঢেকে রাখল। সময় মতো খেয়ে নিবেন, বলেই সে ঘর থেকে বেরিয়ে গেল। নূরজাহান কেবল নিঃশব্দে মাথা ঝাঁকিয়ে সম্মতি দিলেন। কিছুক্ষণ পর নাহিদ এসে মায়ের পাশে দাঁড়াল। মা, আমরা নিশিদের বাড়ি যাচ্ছি। খুব তাড়াতাড়ি ফিরে আসব। তুমি নিজের খেয়াল রেখো। নাহিদের কথা শেষ হতেই নূরজাহানের মাথা আরো বেশি নিচু হয়ে গেল। চোখের কোণ ঘিরে থাকা জল টুপটাপ বিছানার চাদরে পড়ে দাগ ফেলতে লাগল। ভাঙা স্বরে তিনি নিজেকেই যেন বললেন, তুমি যখন ছোট ছিলে, তোমার একটুও ব্যথা সহ্য করতে পারতাম না বাবা, তোমাকে ফেলে তো এক মুহূর্তের জন্যও কোথাও যাইনি আমি। আজ তুমি সহজে চলে গেলে আমাকে ফেলে তোমার মনটায় কি একবারও ভয় হলো না? যদি এই বন্ধ দরজার ভেতরেই নিঃশ্বাস আটকে আমি থেমে যাই, তখন? কিছুক্ষণ পরেই দরজা বন্ধ হওয়ার শব্দে পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। ধীরে ধীরে সেই নীরবতা আরো ভারী হতেই নূরজাহান বুঝে ফেললেন সবাই বেরিয়ে গেছে কিছু সময়ের স্বাধীনতার জন্য, নিজেরা নিঃশ্বাস নেবে নতুন বাতাসে। মুক্তি নেই শুধু তার জন্য। এই ঘরই যেন তার বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এক কারাগার, যেখানে তাকে নিঃশব্দেই, যন্ত্রণার প্রহরে বাঁচতে হবে কিংবা মরতে হবে। শ্বশুরবাড়িতে পৌঁছাতেই নাহিদকে কোথায় বসতে দিবেন, কি খাবার সামনে তুলে ধরবেন তা নিয়ে সামিরা বেগমের তোড়জোড় যেন থামতেই চাইছে না। নিশি আর চোখে বারবার ভাবির দিকে তাকাচ্ছিল। তার দৃষ্টিতে বিরক্তির ম্লান রং ফুটে উঠছে, যেন নিশির আগমনেই কোন অস্বস্তি বয়ে এসেছে ঘরে। নিশি ইশারা করে সামিরা বেগমকে তা বুঝিয়ে দিল। সামিরা বেগম হালকা হাসলেন। ওসব পাত্তা দিও না, বহুদিন পর এসেছ, আজ একটু আরাম কর, মন খুলে গল্প কর। তানিয়া আর তাহসানও আজ বেশ উচ্ছ্বসিত। ওদের হাসি খুশির শব্দে বাড়ির উঠোন কেমন উজ্জ্বল হয়ে উঠেছে। ঘরে বসে নাহিদ দরজার ফাঁক দিয়ে বাচ্চাদের সেই মুগ্ধ হাসি লক্ষ্য করল। এক মুহূর্তের জন্য বুকটা মোচড় দিয়ে উঠল। আমার মাও তো আমায় এভাবেই ভালোবাসতেন। কিন্তু জীবনের এত দৌড়ঝাঁপ, সংসারের হাজারটা দৈনন্দিন হিসাবনিকাশের ভিড়ে কবে থেকে যে মায়ের পাশে বসা হয় না, কথা বলা হয় না, সেই হিসাব নাহিদ নিজেও দিতে পারে না। দুপুরে ভাত খেতে বসে নূরজাহান বেগম ধীরে ধীরে থালার ঢাকনাটি সরালেন।
ভাত ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। মাছ ভাত মেখে মুখে নিতেই ভাত যেন গলায় আটকে আসছে বারবার। জিভে কোনো স্বাদ লাগে না, তবু ক্ষুধার টানে এক লোকমা খেয়ে আবারও বিছানায় শরীরটা ফেলে দিলেন তিনি। হাঁটুগুলো ভারী হয়ে গেছে, চোখের সামনে আলো যেন ঘোলাটে। দরজা ঠেলে দেখলেন দরজাটা বাইরে থেকে আটকানো। অতৃপ্ত পেট নিয়ে রান্নাঘরে গিয়ে কিছু খোঁজার উপায়টুকুও নেই আজ। এই নিঃসঙ্গ ঘরটাই যেন তার সারা দুনিয়া হয়ে গেছে। এদিকে শ্বশুরবাড়ি মধুর হাড়ি, নাহিদের ক্ষেত্রেও যেন সেই কথার রেশি সত্যি হয়ে ফুটে উঠল। সামিরা বেগম নিজ হাতে রেঁধে বেড়ে খাওয়াচ্ছেন জামাইকে। বারবার পাতে বাড়িয়ে দিচ্ছেন এইটা সেইটা। তানিয়া আর তাহসানের মুখে হাসি লেগেই আছে প্রভূত আদর আর স্নেহে। সামিরা বেগম নিজ হাতে নাতি নাতনিকে মুখে তুলে খাইয়ে দিচ্ছেন। নিশি আয়েসি ভঙ্গিতে চেয়ারে ঠেস দিয়ে বসে বলল, আজ নিজেকে যেন রাজরানী মনে হচ্ছে। দেখছ তো, বাবার বাড়িতে মেয়েদের কদর কত। তোমার সন্তানরাও এখানে এসে কতটা খুশি। এটাই তো মা আর শাশুড়ির ফারাক, বাচ্চারাও বুঝতে পারে কে সত্যিই তাদের ভালোবাসে আর কে নয়। নাহিদ মুখ নিচু করে এক চিলতে তাচ্ছিল্যের হাসি ফুটিয়ে বলল, যে নিজেকে সামলানোর বয়সটাই ভুলে বসে আছে, সে আবার নাতিনাতনিকে সামলাবে? বাক্যগুলো যেন শালাকার মতো নাহিদের বুকে বিঁধে যায়। কিন্তু যার জন্য এই কষ্ট, তার মা এখন একা পড়ে আছেন অন্ধকার ঘরে। দুই ভিন্ন বাড়ির দুই ভিন্ন দুপুর, কেউ তৃপ্তিতে মুখ ভেজায়, আর কেউ নিঃসঙ্গতায় ক্ষুধা লুকিয়ে রাখে। বন্ধ ঘরের ভেতর বেলা কয়টা বাজে তার ইয়াত্তা নেই নূরজাহান বেগমের। তবে বয়সের ভারে আজ করতে পারছেন সন্ধ্যা নিশ্চয়ই পেরিয়ে গেছে অনেক আগেই। মনের মধ্যে এক অজানা ভার জমে আছে। ছেলে তো বলেছিল বিকেলেই ফিরে আসবে, তবে এখনো ফিরল না কেন? কিছুক্ষণ শুয়ে থাকার পর আবারও বিছানা ছেড়ে তাসবিহ হাতে নিলেন তিনি। কিন্তু ক্ষুধার তীব্র জ্বালায় সেই তাসবিহের শব্দ ও মনকে শীতল করতে পারছে না। সময়ের কাঁটা যেন নিষ্ঠুরের মতোই এগিয়ে যাচ্ছে, নাহিদ এখনো ফিরছে না। এদিকে তাহসান বায়না ধরে বসেছে আজ সে নানুর বাড়িতে রাত কাটাবে। নিশি ধীরস্বরে ছেলেকে বোঝালো, দাদিকে একা বাসায় রেখে এখানে থাকা যাবে না বাবা, তোমার দাদি না থাকলে আমরা অনেক দিন থাকতে পারতাম। তাহসান নির্ভেজাল কণ্ঠে বলল, তাহলে দাদিমা মারা গেলে আমরা এখানে এসে থাকতে পারবো? তাহসানের নির্দয় সরল উত্তরে নাহিদের চোখ বড় হয়ে উঠল। কিন্তু নিশির কণ্ঠে তুচ্ছতার বিষ ঝরতে লাগল। হ্যাঁ বাবা, এই বুড়ির জন্য কোথাও গিয়েও শান্তি পাই না, শান্তিতে দুটো দিন থাকতেও পারি না। নাহিদ ভারী গলায় বলল, নিশি, তোমার কি মনে হচ্ছে না এবার তুমি বেশি বলে ফেলছ? নিশি তাচ্ছিল্যের সাথে জবাব দিল, কি বেশি বলেছি? বিয়ের পর থেকে ঘরবন্দি আমি। তুমি বলো, তোমায় নিয়ে বার কোথায় বেড়াতে গিয়েছি? সবসময়ই বলেছ মা একা, মা একা। এমনকি নিজের বাপের বাড়িতেও দুদিনের জন্য আসতে দাওনি। নাহিদ দাঁত চেপে বলল, বাড়ি চলো। ঠিক তখনই সামিরা বেগম বেশ আদুরে স্বরে বললেন, রাত অনেক হয়েছে বাবা, খেয়ে যেও। এত রাতে নিশি গিয়ে আবার রান্না করে বাচ্চাদের খাওয়াবে কিভাবে? শাশুড়ির কথার মান রাখতে নাহিদ আবারও সোফায় বসে পড়ল। তার চোখের ভেতরের হতাশা, অনুশোচনা আর বুকের অজানা অপরাধবোধ পরক্ষণে তাকে অস্থির করে তুলল। সময়ের সাথে সাথে ক্ষুধার জ্বালা যেন আরও তীব্র হয়ে উঠছিল নূরজাহান বেগমের। অন্য কিছু খুঁজে না পেয়ে আবার সেই ঠান্ডা ভাতের থালা হাতে নিলেন তিনি। ঠান্ডা হয়ে পাথরের মতো শক্ত ভাত, আর দুপুরের কাঠফাটা রোদে গরম না করায় তরকারিটা টক হয়ে গিয়ে এমন এক অস্বস্তিকর গন্ধ ছড়াচ্ছে, যার সঙ্গে তার বয়সী শরীরের পক্ষে লড়াই করাটাও দুষ্কর। ভাত মুখে তুলতেই মনে হলো দম বন্ধ হয়ে আসে। চোখের কোণে জমে থাকা হাহাকার নীরবে গড়িয়ে পড়ল বালিশে। নিজেকে প্রশ্ন করলেন কোথায় গেলে একটু শান্তি মিলবে আমার? রোজ রোজ কত মানুষ চলে যায়, অথচ আমি কেন আজও টিকে আছি কই মাছের অবিশ্বাস্য প্রাণ নিয়ে? থালাটা সরিয়ে হাত ধুয়ে এলোপাথারি শুয়ে পড়লেন তিনি। সময় যেন আয়ু বাড়িয়ে দিয়ে তার সাথে নিষ্ঠুর খেলা খেলতে লাগল। শুয়ে শুয়ে অপেক্ষার প্রহর গুনতে লাগলেন, হয়তো ছেলে আসবে, হয়তো দরজায় টোকা পড়বে। অবশেষে সেই অপেক্ষারই সমাপ্তি হল।
বাইরে দরজার শব্দ হতেই বুকের ভেতর কাঁপুনি উঠল। ছেলে এসেছে, আমার ছেলে এসেছে। কিন্তু ঘরে কেউ প্রবেশ করল না। কেউ খোঁজ নিল না এই বৃদ্ধা মানুষটা এতক্ষণ কি খেয়েছে কিংবা না খেয়ে মরেও গেছে কিনা। নাহিদ ফ্রেশ হয়ে জিরিয়ে আরও প্রায় ঘণ্টাখানেক পর মায়ের ঘরে এলো। মা ডাকের শব্দ শুনেই নূরজাহানের বুক ভেঙে কান্না উথলে উঠল। ঠিক যেন কোনো অবুঝ শিশু দীর্ঘ প্রতীক্ষার পর বাবাকে দেখলে ঝাঁপিয়ে বুকে লেপ্টে ধরে তেমনি আকুলতা নিয়ে তিনি নাহিদের গলায় ঝুলে পড়লেন। হৃদয়ের ভেতরে জমে থাকা কষ্ট, অপমান, ক্ষুধা সব একসাথে ঝরে বেরিয়ে আসছিল অশ্রুর ধারায়। নাহিদ নরম স্বরে জিজ্ঞেস করল, কিছু খেয়েছ? তিনি মাথা নিচু করে শুধু ধীরে ধীরে না জানালেন। নাহিদ নিজের রুমে গিয়ে নিশিকে বলল, মায়ের ক্ষুধা পেয়েছে, যাও কিছু খেতে দাও। দিচ্ছি। দিচ্ছি না, এখনই যাও। দেখছো না বাচ্চাদের কাপড় বদলাচ্ছি? ওটা আমি করছি, তুমি আগে যাও। এটাই যেন প্রতিদিনের এই বাড়ির চিরচেনা অধ্যায়। বৃদ্ধ মায়ের ক্ষুধা সবশেষে আসে। নিশি দুটো পাউরুটি আর এক গ্লাস পানি হাতে নিয়ে নীরবে নূরজাহানের ঘরে প্রবেশ করল। নিন, এগুলো খেয়ে ঘুমিয়ে পড়ুন। নূরজাহান ধীরে জিজ্ঞেস করলেন, আমার নাহিদ খেয়েছে? নিশির মুখে বিদ্রূপের ছায়া ভেসে উঠল। নাহিদের কথা খুব তো মনে পড়ে আপনার। আমাদের কথা কখনো মনে পড়ে? এটাই মা আর শাশুড়ির মধ্যে চিরন্তন পার্থক্য। নূরজাহান অসহায় ভাবে নিঃশ্বাস ফেলে বললেন, বৌমা, বিয়ের পর থেকে তুমি এই পার্থক্য খুঁজতে খুঁজতেই সংসারটাকে অশান্তিতে ভরিয়ে তুলেছ। তখন যদি মানিয়ে নেওয়া শিখতে পরিবারের সবার সাথে, পরিবার বলতে তো তেমন কেউ ছিল না, শুধু আমি আর নাহিদ। আমাকে যদি একটিবার মায়ের দৃষ্টিতে দেখতে আজ হয়তো আমাদের ঘরে এমন কষ্ট জমে থাকতো না। নূরজাহানের কথায় নিশি আচমকা রেগে উঠল। আপনি কি বলতে চাইছেন? আমি অলক্ষী? অপা? তুমি আমাকে ভুল বুঝছো বৌমা। নিশি আর একটা বাক্যও শুনল না। ক্ষেপে উঠে ঝড়ের মতো নিজ রুমে গিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিল। রুমে ঢুকেই প্রচণ্ড অভিমানী কণ্ঠে নাহিদকে বলল, তোমার মা আমাকে অপা বলেছেন। আমার জন্যই নাকি এই সংসারে অশান্তি লেগে আছে। আমি যখন এতটাই বোঝা, অতটা দুর্ভাগ্য, তাহলে আমাকে ছেড়ে দাও, তুমি তোমার মায়ের সাথেই থাকো। নাহিদ হতভম্ব হয়ে শুধুই বলল, এ কেমন কথা নিশি? এই প্রশ্ন তুমি গিয়ে তোমার মাকে করো। অনেক সময় বয়স হলে মানুষ ভুল বলে ফেলে। না, তিনি ভুল বলেননি। তার মস্তিষ্ক এখনো ঠান্ডা, সচেতন। কাকে কি বলে আঘাত দেওয়া যায় এই হিসেব তিনি খুব ভালো করেই জানেন। সেই রাত নিশির কান্নায় বালিশ, চাদর, অন্ধকার সব যেন তার গলাটা চেপে ধরছিল। এদিকে অন্য ঘরে নূরজাহানেরও ঘুম আসে না। দুই নারীর বেদনা একই রাতে আলাদা, দুটি অন্ধকারে তুমুল ঝড় তোলে। সকালের আলো ফুটতেই কলিং বেল বেজে উঠল। নাহিদ হালকা অবসাদ নিয়ে দরজা খুলে দাঁড়াল। সেদিনকের সেই কাজের বুয়া এসে দাঁড়িয়েছে দরজার সামনে। নাহিদ জিজ্ঞেস করল, কি হয়েছে? বুয়া স্নিগ্ধ হাসি দিয়ে বলল, এদিক দিয়েই যাচ্ছিলাম, ভাবলাম চাচিকে একটু দেখে যাই। নিশি মুখ কুঁচকে ঠোঁট বাঁকিয়ে বলল, মায়ের থেকেও মাসির দরদ বেশি। বুয়া কোনো উত্তর না দিয়ে মলিন হাসি দিয়েই কয়েক পা এগিয়ে নূরজাহানের রুমে গেল। কিছুক্ষণ কথা বলে বুয়া নাহিদকে খুব নরম স্বরে বলল, ভাইজান, এভাবে বন্ধ ঘরে মানুষকে আটকে রাখা উচিত না। কিছুক্ষণের জন্য হলেও বাইরে বের হতে দিন, একটু হাঁটাচলা করলে বাইরের আলো বাতাস দেখলে শরীর মন দুটোই ভালো থাকবে। নিশি রাগে ফুঁসে উঠল, তুমি কি ডাক্তার? বুয়া মাথা নিচু করে বলল, ডাক্তার না। তবে এতটুকু জ্ঞান তো মানুষের থাকা উচিত, ভাইজানের মা বয়স্ক মানুষ। হাঁটাচলা বন্ধ করে দিলে মানুষ এমনিতেই প্রতিবন্ধী হয়ে পড়ে। নিশি তুচ্ছতায় কেটে দিল ওর কথা। তুমি কাজের বুয়া, কাজের বুয়ার সীমায় থাকো। বাড়ির সিদ্ধান্ত নেওয়ার লোক তুমি নও। তাছাড়া এ বাড়িতে আপাতত তোমার কোনো কাজ নেই। বেরিয়ে যাও। বুয়া নিঃশব্দে দরজার দিকে হাঁটল। বের হবার আগে নূরজাহানের দিকে তাকিয়ে বলল, আসি চাচি, আসসালামু আলাইকুম।
ওই এক টুকরো সালাম যেন নূরজাহানের বুকের ভেতরে তীব্র শব্দে আঘাত করল। তার চোখ দুটো আবারও ভিজে উঠল। এ বাড়িতে কেউ তাকে বুঝে না, একটুখানি ভালোবাসে না, অথচ এই কাজের মেয়ে কত মায় তাকালো। নাহিদ চুপচাপ নিজের ব্যাগ তুলে নিয়ে দরজা দিয়ে বেরিয়ে গেল অফিসের পথে। গতকাল নষ্ট তরকারির সাথে 2 লোকমা ভাত খেতে গিয়ে বোধহয় নূরজাহান বেগমের শরীরটা সহ্য করতে পারেনি। পেটের মৃদু কষ্ট রাতভর বেড়েছে। তবুও মুখ বন্ধ রেখেছেন তিনি। নিশিকে বললে আরও অপমান, আরও কঞ্জুসে বঞ্চনা অপেক্ষা করছে এটাই তিনি জানেন। কথা বললেই তো খাবারের জায়গায় পান্তা কিংবা পাতলা ডাল ঠেলে দেওয়া হবে, বুড়ো বয়সে কি এসব খাবার মুখে রোচে? বাথরুমে যাওয়ার পথে হঠাৎই নিয়ন্ত্রণ রাখতে না পেরে তিনি নিচেই অপমানজনক অবস্থায় পড়ে গেলেন। বুকে ভীষণ কষ্ট, লজ্জা, অপমান সব মিলেমিশে কান্না আটকে রাখা কঠিন হয়ে গেল। তবুও নিজের ভেতরটা শক্ত করে নিজেই পরিষ্কার হওয়ার চেষ্টা করলেন। পরিচ্ছন্ন হয়ে আলনা থেকে নিজের শাড়ি টেনে নামিয়ে নিচের অংশটা পরিষ্কার করতে ব্যস্ত হয়ে পড়লেন তিনি, যেন নিশি কিছু টের না পায়। ঠিক তখনই দরজা খুলে ভেতরে এলো নিশি। নিচে বসে কি করছেন আপনি? না, কিছু না। কি খুঁজছেন? কিছু না। নিশি চারপাশে তাকাতে তাকাতে মুখ বিকৃত করে বলল। এই দুর্গন্ধ আসছে কোথা থেকে? আপনি কি? নূরজাহান বেগম মাথা নিচু করে চুপ হয়ে রইলেন। বৃদ্ধ শরীরের লজ্জায় তার হাত কাঁপছে। নিশি তাচ্ছিল্য মিশ্র স্বরে বলল। জানতাম আপনার পেটে বেশি তেলমশলা হজম হবে না। কিন্তু কে শুনে কার কথা? যেমন মা তার তেমন ছেলে। সে ভাবে আমি নাকি আপনাকে খেতে দেই না। শুনুন, আপনি এখানেই বসে থাকবেন, নড়াচড়া করবেন না। পুরো ঘর নোংরা করবেন না। আমি উপরের ফ্ল্যাটের কাজের বুয়াকে ডেকে আনছি। নিশি বাইরে থেকে দরজা আটকিয়ে দিয়ে উপরের ফ্ল্যাটের আপাকে ফোন করে বলল 1 ঘন্টার জন্য উনার কাজের বুয়াকে পাঠিয়ে দিতে, জরুরি কাজ আছে। কাজের বুয়া আসতেই নিশি নূরজাহানের রুমের দরজা খুলে দিয়ে শুষ্ক স্বরে বলল। এই ঘর আর উনাকে একটু পরিষ্কার করে দাও। বুয়া মুখ কুঁচকে বিরক্তি লুকাতে পারল না। আমি পারবো না। নিশি এবার গলা নিচু করল। 30 মিনিটের কাজ। 300 টাকা পাবে। ঘরটা একটু ধোয়ামোছা করে দিও, উনাকে গোসল করিয়ে শাড়িটা ধুয়ে ছাদে শুকাতে দিয়ে এসো। ব্যাস, আর কিছু নয়। অর্থের লোভে শেষে মাথা নেড়ে রাজি হল বুয়া। নাকমুখ ঢেকে ধীর পায়ে এগিয়ে গেল নূরজাহানের দিকে। নূরজাহান স্থির দৃষ্টি নিয়ে সব দেখছিলেন। নিজের অসহায়ত্বের এ ক্রূর নাটক, মানুষের চোখে সেই লুকোনো ঘৃণা, অপমান, বিতৃষ্ণা সব তিনি অনুধাবন করলেন। চোখ নামিয়ে নিলেন নীরবে। লজ্জা যেন শরীরের প্রতিটি শিরায় শিরায় ছড়িয়ে গেল। বুয়া তাকে গোসলখানায় বসিয়ে রেখে প্রথমে পুরো ঘর পরিষ্কার করে নিল। এরপর ফিরে এসে নূরজাহানের হাত ধরে দাঁড় করালো। নিজের কাজ নিজে করতে পারেন না? হেঁটে বাথরুমে যাওয়ার মতো শক্তিও কি আপনার পায়ে নেই? গোসল করাতে করাতে হঠাৎ বুয়া ঠান্ডা স্বরে বলল। আপনার বৌমা অনেক ভালো, তাই যতটা পারছে আপনাকে ঘরে রেখে সামলায়। আবার বুয়া ডেকে ঘরও পরিষ্কার করছে, আমি হলে তো এক মুহূর্তও ভাবতাম না, মেরে দিয়ে বলতাম, মরে গেছে। বুয়ার কথাগুলো যেন ধারালো ছুরির মতো কেটে গেল বাতাসে। নূরজাহান ভিতরে ভিতরেই গুঁড়ো হয়ে গেলেন। আর সেই সব কথা ঠিক সেই ব্যবধানেই বাইরে দাঁড়িয়ে থাকা নিশির কানেও গিয়ে বাজল বজ্রপাতের মতো। চোখের পলকে তার মুখাভঙ্গি বদলে গেল। চলবে। গল্পটা কেমন লাগলো জানাবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ।